কিন্তু এটাতে আমি কি করতে পারি? ভগবান আমাদের কন্যা সন্তানই দিয়েছেন। আপনি এত বিচলিত হয়েন না। ঈশ্বর যদি চান তাহলে আমরা পুত্র সন্তানও পেয়ে যাব। কিন্তু ছন্দা, আমি ওকে আমার মেয়ে হিসাবে মানি না। আমি তো শুধু একটা ছেলেই চেয়েছিলাম তোর থেকে, কিন্তু তুই আমাকে একটা ছেলেও দিতে পারলি না। আর হ্যাঁ, আমি জঙ্গলে মাটি খোঁড়ার জন্য যাচ্ছি, তো তাড়াতাড়ি ডালি নিয়ে সেখানে পৌঁছে যেও। আর যদি একটুকু দেরি হয় তো আমি তোর গায়ের চামড়া তুলে নেব। এই বলেই কুমোর তার স্ত্রীর সাথে ঝগড়া শুরু করে দেয়, আর বেচারি কুমোরের স্ত্রী ওইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কথা শুনতে থাকে। না না, আপনি চলুন, আমি আপনার পিছনেই আসছি। এই শুনেই কুমোর তার কোদাল হাতে তুলে নেয় আর জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে। কোথায় মাটি কাটি, কোথায় মাটি কাটি? আহা, এই জায়গাটা ঠিক হবে। এই বলেই কুমোর ওইখানে মাটি খোঁড়া শুরু করে দেয়। কুমোরের স্ত্রী এক হাতে তার মেয়েকে কোলে তুলে নেয় আর দ্বিতীয় হাতে সেই ডালি তুলে মাথায় নেয় আর জঙ্গলের দিকে রওনা দিয়ে দেয়। মহারানী এতক্ষণে এলেন তাহলে? আমি তো ভেবেছিলাম তোর আসতে অনেক দেরি হয়ে যাবে, কিন্তু তুই তো সময়ের আগেই চলে এলি। চলো ঠিক আছে, চল এইবার তাড়াতাড়ি করে মাটিগুলোকে ডালিতে ভর। কুমোরের মুখে এই কথা শুনতেই বেচারি ছন্দা ডালিতে মাটি ভরতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ছন্দা ডালি ভরে ফেলে আর সেই ডালি তুলে মাথায় নিয়ে নেয়। মাথায় ডালি নেওয়ার জন্য সে তার মেয়েকে তুলতে পারছিল না কোলে। বলছি শুনুন না, আমার মাথায় এই মাটির ঝুড়িটা থাকার জন্য আমি আমার মেয়েটাকে আর কোলে নিতে পারছি না। আপনি দয়া করে আপনার মেয়েকে কোলে উঠিয়ে আমাকে দিন। বুঝতেই তো পারছেন যে আমি নিচে ঝুঁকলে এই ঝুড়ির সব মাটি নিচে পড়ে যাবে। এই মেয়েকে আমি তুলে দেব তোর কোলে? এটা তুই ভাবলি কি করে? আমি এ জন্মে তো কি 7 জন্মেও একে আমি স্পর্শটুকু করব না। আর এবার তুই আমার কথা শোন, আমি এখন বাড়ি যাচ্ছি, আর তুই তাড়াতাড়ি মাটির ডালি নিয়ে বাড়িতে আয়। তুই এই বাচ্চাকে নিয়ে আয় কিংবা নাই, কিন্তু যদি তুই মাটি নিয়ে না আসিস তো তোর আর আস্ত থাকবে না। এই বলেই কুমোর ওইখান থেকে চলে আসে। হে ভগবান, এবার আমি কি করব? আমি যদি বাড়িতে মাটি না নিয়ে যাই তাহলে উনি আমাকে খুবই মারবেন, আর আমি দুটোকেই একসাথে নিয়েও যেতে পারবো না। আমি একটা কাজ করি, আমি প্রথমে মাটিটা বাড়ি গিয়ে রেখে আসি, তারপর আমি আমার মেয়েকে বাড়ি নিয়ে যাব। এই ভেবেই কুমোরের স্ত্রী মাটি ভর্তি ডালি মাথায় নিয়ে চলে আসে বাড়িতে, আর বেচারি সেই মেয়ে সেখানেই বসে কাঁদতে থাকে। তখনই কিছু গাই ঘাস খেতে খেতে ওইখানেই পৌঁছে যায়। আরে বোন, এইখানে তো কোনো বাচ্চার কান্নার আওয়াজ আসছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, ওই আওয়াজটা ওখান থেকে আসছে, দেখো। চলো গিয়ে দেখে আসি। সব গাই সেখানে পৌঁছে দেখে যে একটি ছোট বাচ্চা মেয়ে সেখানে বসে কাঁদছে। এ তো কত সুন্দর একটি বাচ্চা, কিন্তু মনে হয় একে এখানে কোনো খারাপ মানুষই ছেড়ে গেছে। জানি না তার একটু দয়া এসেছে কি না এই অবলাটির উপর। যদি একে এখানে কোনো জঙ্গলি জানোয়ার খেয়ে নিত তাহলে কি আমার তো হতো? মনে হচ্ছে এই মেয়েটার খিদেও পেয়েছে। আমি একটা কাজ করছি, আমি তাড়াতাড়ি গিয়ে একে আমার দুধ খাইয়ে দিচ্ছি। তারপর ওই গাই তার দুধ ওই বাচ্চাকে খাইয়ে দেয়। দুধ খেয়ে সেই বাচ্চাটি শান্ত হয়ে যায়। আরে বোন, এইবার আমাদের ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। এবার আমাদেরকে ফিরে যেতে হবে। কিন্তু এখন আমরা এই বাচ্চাটার কি করব? এখন যদি একে আমরা একা রেখে যাই
তাহলে জঙ্গলের কোনো হিংস্র পশু এসে এর ক্ষতি করতে পারে। আমি একটা কাজ করি, এই বাচ্চাটাকে আমার সাথেই নিয়ে যাই। এই বলেই ওই গাই বাচ্চাটিকে পিঠে তুলে নেয়। তারপর সেখান থেকে সব গাই নিজের বাড়িতে ফিরে যায়। তার কিছুক্ষণ পর বেচারি কুমোরের স্ত্রী সেখানে আসে। হে ভগবান, আমার মেয়েটা কোথায় গেল? আমি তো আমার মেয়েটাকে এখানেই রেখে গেছিলাম, এত তাড়াতাড়িও কোথায় গেল? হে ভগবান, এবার আমি কি করব? এবার আমি আমার মেয়েটাকে কোথায় খুঁজবো? আমি তো এটাও জানি না যে আমার মেয়েটা এখন কোথায় আর কেমন আছে। হে ভগবান, আমার মেয়েটাকে রক্ষা করো। কিন্তু কপিলা, এর সাহায্য আমরা আর কতদিন করতে পারবো? আমার তো খুব ভয় হয় কোনো জঙ্গলি জানোয়ারের ক্ষতি না করে দেয়। না শ্যামলী, আজ থেকে এটা আমাদের বাচ্চা। আজ থেকে আমরা সবাই মিলে এই বাচ্চাটাকে রক্ষা করব। ওই দিন থেকেই সমস্ত গাই ওই বাচ্চাকে নিজের কাছেই রাখে। সমস্ত গাই যেখানে যেখানে ঘাস খেতে যেত ওই বাচ্চাকেও সাথে নিয়ে যেত। ধীরে ধীরে সময় পাল্টাতেই থাকে, আর ওই বাচ্চা গাইকে নিজের মা মনে করত, আর তাদেরই দুধ খেত ও তাদের সাথেই খেলতো। সোনা, এখন তো তুমি বড় হয়ে গেছো আর অনেক বুদ্ধিমানও, তাই না? তাই আমরা চাই যে তুমি এই ঘরের মধ্যেই থাকো। আমি তোমার জন্য জঙ্গল থেকে ভালো ভালো ফল নিয়ে আসবো, আর তুমি এখানে একদম সুরক্ষিত থাকবে, কেমন? ঠিক আছে মা, যেমনটা তুমি বলবে, আমি এখানেই থাকবো। ঠিক আছে বাবা, এবার আমাকে যেতে হবে। তুমি নিজের খেয়াল রেখো আর দরজাটা ভালো করে বন্ধ করে দিও। ঠিক আছে মা, তুমি একদম নিশ্চিন্ত হয়ে যাও। আরে, এই জঙ্গলটা তো খুবই সুন্দর। যতই দেখি না কেন সারাটা দিন ইচ্ছা করে এখানেই বসে এই জঙ্গলের সুন্দরতাটা দেখতে থাকি। আমি একটা কাজ করি, আমি কিছুক্ষণ এখানেই এইভাবে বসে থাকি, তারপরে আমি ঘরের ভেতরে চলে যাব। এই ভেবেই ওই মেয়ে ওখানে বসে পড়ে। তখনই সেখানে এক রাক্ষস খাবারের খোঁজে ওই রাস্তা দিয়েই আসছিল। আহা, আজ তো পুরো জঙ্গল ঘুরে দেখলাম, কিন্তু তো কোনো শিকার পেলামই না। জানি না আজ আমি আমার খাবার পাবো কি পাবো না, কিচ্ছু জানি না। চলো আর একটু ওইদিকে ঘুরেই দেখি। এই সব কথা ভাবতে ভাবতে রাক্ষস ওইখানে পৌঁছে যায়। আরে, কে এটা? আমার মনে হয় এ তো এক মানুষের বাচ্চা। আরে বাহ বাহ, এর নরম মাংস খেতে তো দারুণ মজা লাগবে। এই ভেবে রাক্ষস চুপচাপ ওই মেয়ের দিকে যেতে শুরু করে। ঠিক তখনই দুই কাক ওই রাক্ষসকে দেখে চিৎকার করতে শুরু করে। তখনই ওই মেয়ে পিছু ফিরে দেখে। আরে হুট 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 এখান থেকে, শয়তান কাক, আমি তোকে জীবিত ছাড়বো না। আরে এত তাড়াতাড়ি এই বাচ্চা কোথায় চলে গেল? আমার মনে হয় ওই মেয়ে ওই গুহার ভিতরেই গিয়েছে। রাক্ষস তাড়াতাড়ি যায় ও সেই গুহার দরজাতে নাড়া দেয়। আরে আমার লাডু রানী, তুমি ভিতরে কেন চলে গেলে? তুমি দরজাটা খোলো, দেখো আমি তোমার জন্য ভালো ভালো মিষ্টি নিয়ে এসেছি। আরে আমার লাডু রানী, একটু দরজাটা খোলো। আরে না সোনা, তুমি দরজা একদম খুলবে না, এই রাক্ষস তোমাকে খেয়ে ফেলবে। আরে শয়তান কাক, আমি তোকে জীবিত ছাড়বো না। এই বলে রাক্ষস ওই কাকের পিছু করে। কাক তাড়াতাড়ি উড়ে ওই বিশাল নদীর তীরে চলে যায়। ঠিক তখনই ওই রাক্ষস একটি বড় পাথর তুলে নেয় আর কাকের উপর ছুঁড়ে মারে। কাককে পাথর লাগাতেই ও ঘায়েল হয়ে জলে পড়ে যায়। এবার বুঝলে শয়তান কাক, খুব বেশি হুঁশিয়ারি দেখাচ্ছিলে। চলো এবার আমি তাড়াতাড়ি যাই, কিন্তু এখন তো তাড়াতাড়ি রাত হয়ে যাবে, আর এতক্ষণ তো সমস্ত গাই ওই গুহাতে চলে এসেছে।
এবার আমার ওখানে যাওয়া ঠিক হবে না। আমি এক কাজ করি, আমি কাল সকালেই ওই গুহাটার কাছে যাব, ততক্ষণে সব গাই গুহা থেকে বাইরে চলে যাবে। আরে এ কি বোন, এখানে তো ওই রাক্ষসের পায়ের ছাপ পড়ে আছে, যেই রাক্ষসকে আমরা কিছুদিন আগে এখান থেকে মেরে তাড়িয়েছি। আরে শ্যামলী, আমাদের মেয়েটা ঠিক আছে তো? ওই ওই রাক্ষসটা আমাদের মেয়ের কোনো ক্ষতি করেনি তো? আমাদের মেয়েটা কেমন আছে? তারপর ওই সব গাই ওই গুহার কাছে যায়। দরজাটা খোলো সোনা, আমি তোমার মা, আমরা তোমার জন্য অনেক ফল নিয়ে এসেছি। মেয়ে যেই তার মায়ের আওয়াজ শোনে ও তাড়াতাড়ি দরজা খুলে দেয় আর গাইকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। আরে সোনা, কি হলো? তুমি কাঁদছো কেন? কি হয়েছে? মা, আজকে একটা খুবই ভয়ানক দেখতে কদাকার প্রাণী এসেছিল আর ও আমাকে বারবার দরজা খুলতে বলছিল। কোনো ব্যাপার না সোনা, এবার আর তোমাকে ভয় পেতে হবে না, আমি চলে এসেছি। আর তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। ওই রাক্ষসটার এত দুঃসাহস আমার মেয়েকে ভয় দেখায়। এর আগের বার ওকে আমরা জ্যান্ত ছেড়েছিলাম, এবার আরেকবার পেলে আর ছাড়বো না। পরের দিন একটাও গাই ঘাস খাবার জন্য যায়নি, সব গাই ওইখানে লুকিয়ে বসেছিল। পরদিন ওই রাক্ষস মেয়েটার মাংস খাওয়ার উদ্দেশ্যে গুহার কাছে আসে। ওরে আমার লাডো রানী, দরজাটা খোলো, একটু দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। রাক্ষসের বারবার বলার পরেও যখন দরজা খুলল না, তো রাক্ষসের ভীষণ রাগ হলো। ওহো, আমার মনে হয় তুই এইভাবে দরজা খুলবি না, এবার তো আমাকে দরজা ভাঙতেই হবে। রাক্ষস তাড়াতাড়ি একটি বড় আকারের পাথর তুলে নেয় আর দরজার উপর ছুঁড়ে মারে, তো দরজাটা নিজে নিজে খুলে যায় আর রাক্ষস ভিতরে চলে আসে। ওরে আমার লাডো রানী, তুমি কোথায়? দেখো আমি এসে গেছি। হ্যাঁ হ্যাঁ আমার রাক্ষস, আমি দেখতে পেয়েছি যে তুমি চলে এসেছো, তার জন্য আমিও চলে এসেছি। আরে তোমরা এখানে কিভাবে ঢুকলে? তোমরা তো ঘাস খেতে গেছিলে। এবার তোকে মজা দেখাচ্ছি। এই বলেই সমস্ত গাই ওই রাক্ষসের উপর ভেঙে পড়ে। ও ও কপিলা, কপিলা বোন, আমাকে এবারের মতো ছেড়ে দাও। আহ আহ ও কপিলা বোন, আমি আর পারছি না, আমি আর দ্বিতীয়বার আসবো না। আরে ভগবান, আমাকে ছেড়ে দাও। আহ 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 আমি মরে গেলাম। আহ আহ এই বলেই রাক্ষস ওইখান থেকে পালিয়ে যায়। মা, আজকে আমিও তোমাদের সাথে যাব। যদি ওই রাক্ষসটা আবার চলে আসে তাহলে আমার কি হবে? না না সোনা, চিন্তা করো না, এবার আর ওই রাক্ষসটা আর কখনোই ফিরে আসবে না। কিন্তু যদি তুমি আমাদের সাথে যেতে চাও তাহলে চলো। ওই মেয়ে গাইদের সাথে চলে যায়। ধীরে ধীরে সময় পার হতেই থাকে। এখন ওই বাচ্চা একটি সুন্দর কন্যাতে পরিণত হয়। এখন তো ও রোজ জঙ্গলে ঘোরে এবং পাখিদের সাথে কথা বলে, এছাড়াও ঝর্ণাতে স্নান করে। এখন তো জঙ্গলে সেই গাইদের সাথে ভীষণ খুশিতে দিন কাটায়। একদিন ওই কন্যা গুহার বাইরে একটি পাথরে বসে পাখিদের সাথে কথা বলছিল। ঠিক তখনই ওইখান থেকে একটি রাজকুমার যাচ্ছিল। আরে বাহ, এই মেয়েটি কে? এ তো কত সুন্দরী, কিন্তু এ একা এই জঙ্গলে কি করছে? চলো এর কাছে গিয়ে শুনি। রাজকুমার যেই ওর কাছে যায় তখনই ওই মেয়ে রাজকুমারকে আসতে দেখে তাড়াতাড়ি গুহার ভিতরে ঢুকে পড়ে আর দরজা বন্ধ করে দেয়। আরে এ কি হলো?
এ আমাকে দেখে পালিয়ে কেন গেল? বেচারা রাজকুমার সেখান থেকে উদাস হয়ে বাড়ি ফিরে যায়। কি ব্যাপার বাবা, তুমি যবে থেকে জঙ্গল থেকে এসেছো তবে থেকে তুমি এত উদাস কেন? রাজার এই কথা বলাতে রাজকুমার সমস্ত কাহিনী রাজাকে খুলে বলেন। বাবা, আমি তাকে ভালোবেসে ফেলেছি। যদি আমি তাকে না পাই তাহলে আমি আমার জীবন দিয়ে দেব। আরে না বাবা, তুমি কিছু চিন্তা করো না, আমি তোমার বিবাহ ওই মেয়ের সাথেই দেব। আরে সৈনিক দল, তোমরা ওই জঙ্গলে যাও, আর ওইখান থেকে ওই গুহাতে এক সুন্দরী মেয়ে আছে, তোমরা ওকে ধরে আমার কাছে নিয়ে এসো। রাজার আদেশ হতেই সৈনিক দল জঙ্গলের দিকে রওনা দেয় আর খুব তাড়াতাড়ি ওই গুহাতে ঢুকে পড়ে। আরে ওই মেয়ে, তুমি আমাদের সাথে চলো, তোমাকে মহারাজ ডেকেছেন। কিন্তু যেহেতু আমি আপনাকে চিনি না, তাই আমি আপনার সাথে যেতে পারবো না। আরে সৈনিক ভাই, আমার মনে হয় এই মেয়ে এইভাবে মানবে না। চলো চলো, একে বন্দি করেই নিয়ে যাই। মা, তোমার নাম কি? তুমি ভয় পেও না, আমাদের তুমি নিজের বাবা মাই ভাবতে পারো। আমরা তোমাকে আমার পুত্রবধূ করতে চাই। রাজা ওকে অনেক প্রশ্ন করেন, কিন্তু মেয়েটি ভয়ে কিচ্ছু বলে না। আরে আপনিও না মহারাজ, বেচারি এখনই এসেছে, আর আপনি এখনই ওর সামনে প্রশ্নের পাহাড় কেন সাজাচ্ছেন? এসো মা, তুমি আমার সাথে এসো। ওই মেয়ে মহারানীর সঙ্গে চলে যায়। মহারানী মনের দিক থেকে ভীষণ ভালো ছিলেন। উনি ধীরে ধীরে বৌমাকে সব কিছু বলে শিখিয়ে দেয়। এখন তো ওই মেয়ে কয়েকদিনেই সবার সাথে মিশে গেছে। শোনো মা, এখন যেহেতু তুমি আমাদের সবাইকে ভালো রকম বুঝে ও চিনে গেছো, তাই আমি তোমার বিবাহ আমার পুত্র বীরবলের সঙ্গে করাতে চাই। এতে তোমার কি মতামত মা? আপনি যেমন বলবেন আমি ঠিক তেমনটাই করব মা। তারপর ওই কন্যার বিবাহ বড়ই ধুমধামের সহিত রাজকুমারের সঙ্গে হয়ে যায়। একদিন ওই মেয়ে তার সেই গাই মাতার কথা মনে করে কাঁদতে শুরু করে। তখনই সেখানে রাজকুমার এসে পড়ে। আরে আমার সোনা, তোমার কি হয়েছে? তুমি হঠাৎ কাঁদছো কেন? তোমার কিসের দুঃখ? রাজকুমার, আমার আমার মায়েদের কথা খুব মনে পড়ছিল। ওনাদের স্মৃতিতেই আমার চোখে জল চলে এসেছিল। আমি জানিও না এখন আমার মারা কেমন আছে। আপনার কতগুলো গাই মাতা আছে মহারানীজি? তারপর ওই মেয়ে তার সব কাহিনী রাজকুমারকে খুলে বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মহারানী, আমি আজকেই আপনাকে আপনার মায়েদের সাথে দেখা করানোর জন্য নিয়ে যাচ্ছি। রাজকুমার খুব তাড়াতাড়ি তাকে নিজের গাড়িতে বসিয়ে নেন আর জঙ্গলের দিকে রওনা দেন। মা, দেখো আমি চলে এসেছি। ওই মেয়ের আওয়াজ শুনতেই কপিলা গাই সঙ্গে সঙ্গে ওর দিকে দেখে আর সাথে সাথে দেখা করার জন্য ছুটে চলে আসে। আর ওই মেয়ে তার মায়ের দিকে ছুটে যায়। দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তুই আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলিস মা? আমি তোকে কোথায় কোথায় খুঁজিনি। তোকে না দেখতে পেয়ে তো আমি জীবন শূন্যই হয়ে পড়েছিলাম। মা, আমি আমি রাজকুমারের সাথে চলে গিয়েছিলাম। রাজকুমারের সাথে আমার বিবাহ হয়েছে, উনি এখন আমার স্বামী। মা, আমি শুনে খুবই খুশি হয়েছি যে তুমি বিবাহ করেছো। আমার মন ভরে উঠেছে এটা শুনে। তুমি নিজের স্বামী সংসার নিয়ে খুশি থেকো। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যেন তোমার সংসার জীবন খুব সুখের হয়। এই কথা শুনেই তারা ওইখান থেকে নিজের প্রাসাদে ফিরে যায়।